আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে 14তম ক্লাস করব। পূর্বে আমরা 13টি ক্লাস শেষ করেছি, আজকে আমরা 14তম ক্লাস করব। তো আজকের লেকচারের টপিক হচ্ছে অধ্যায় 1 সম্ভাবনা। তো পার্ট 3 আমাদের লেকচার শিটের পার্ট 3, আমরা কিন্তু প্রথমে পার্ট 1 এবং পার্ট 2 শেষ করেছি। আজকে হচ্ছে আমরা পার্ট 3 শুরু করব। তো পার্ট 3-তে কি কি আছে? দ্বিপদী বিন্যাস, পৈষ্য বিন্যাস, পরিমিত বিন্যাস এবং অক্ষাভিসারী বিন্যাস। এই 4 প্রকারের অঙ্ক আমরা করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং অঙ্ক এইগুলো, ঠিক আছে? তবে পরীক্ষায় এখান থেকে এই যে 4টি যে আছে, দ্বিপদী বিন্যাস, পৈষ্য বিন্যাস, পরিমিত বিন্যাস, অক্ষাভিসারী বিন্যাস, এই 4 প্রকারের মধ্যে 2 সেট প্রশ্ন আসবেই। তো মোটামুটি এই পার্ট 3 করলেই আমাদের সম্ভাবনা অঙ্ক যতগুলো আছে সবগুলো শেষ হবে এবং এইগুলো করলেই পরীক্ষায় কমন থাকবে। এখন পরীক্ষায় যদি কমন নাও থাকে হুবহু, সেক্ষেত্রে তোমরা যদি হচ্ছে করো, ভালো করে প্র্যাকটিস করো এবং আয়ত্ত নিয়ে আসো, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এখন দ্বিপদী বিন্যাস এর সমাধান করব। তো তার আগে আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নেব, তারপরে হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি অঙ্ক সমাধান দেখব। তবে বৈশিষ্ট্যগুলো অঙ্কের মধ্যে কিছু কিছু লাগবে, কিছু কিছু লাগবে না, তবে যেগুলো লাগবে সেগুলো আমরা হচ্ছে হাইলাইট করব। তো দ্বিপদী বিন্যাস, তো কোনো তথ্য সমগ্রকের সম্ভাবনা প্রকাশের তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসকে বলা হয় দ্বিপদী বিন্যাস। অবশ্যই অর্থনীতির জন্য পরিসংখ্যান এর ভাষাগত দিকটা একটু জটিল আছে। কোনো তথ্য সমগ্রকের সম্ভাবনা প্রকাশের তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসকে বলা হয় দ্বিপদী বিন্যাস। কোনো পরীক্ষণের এন বার চেষ্টার সফলতার ও বিফলতার মধ্যে যে কোনো একটি ফলাফলের প্রতিটি মানের বিপরীতে যে সম্ভাবনা পাওয়া যায় তাকে যে গাণিতিক সূত্রে প্রকাশ করা হয় তাকে বলা হয় দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। তাহলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক বলতে কি বোঝাচ্ছে? কোনো পরীক্ষণে এন বার চেষ্টার সফলতার ও বিফলতা, অর্থাৎ আমরা একটা পরীক্ষা করলাম, এর সফলতা ও বিফলতা, অর্থাৎ এর যে পরীক্ষণটা করছি এটা সফলতা পাবে নাকি বিফলতা পাবে, সেটা আমরা দেখব দ্বিপদী বিন্যাসের মাধ্যমে। কোনো পরীক্ষণের এন বার চেষ্টার সফলতার এবং বিফলতার মধ্যে যে কোনো একটি ফলাফলের প্রতিটি মানের বিপরীতে যে সম্ভাবনা পাওয়া যায় তাকে যে গাণিতিক সূত্রে প্রকাশ করা হয় তাকে বলা হয় দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি এক্স ইকুয়াল এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সূত্র। এই সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কেই এই সূত্র প্রয়োগ করতে হবে। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের সূত্র হচ্ছে পি এক্স প্রবাবিলিটি এক্স ইকুয়াল এন সি এক্স। তো এন সি এক্স, এক্স হচ্ছে বিভিন্ন তথ্যমান আর কি, পি সফলতার সম্ভাবনা, কি হচ্ছে বিফলতার সম্ভাবনা। তো আমি নিচে দিয়েই দিয়েছি, তারপরে সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। দ্বিপদী বিন্যাসের সূত্র হচ্ছে এন সি এক্স, একটাই মাত্র সূত্র, এই সূত্র আমাদের প্রত্যেকটা অঙ্কে ব্যবহার করতে হবে। তো এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক বা দ্বিপদী বিন্যাসের সূত্র। তো যেখানে এন হচ্ছে প্রচেষ্টার সংখ্যা, এক্স হচ্ছে সফলতার সংখ্যা, পি হচ্ছে সফলতার সম্ভাবনা, আর কি হচ্ছে বিফলতার সম্ভাবনা, ঠিক আছে? এক্স হচ্ছে সফলতার সংখ্যা, পি হচ্ছে সফলতার সম্ভাবনা, কি হচ্ছে বিফলতার সম্ভাবনা। এখন দ্বিপদী বিন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, ঠিক আছে? কিছু কিছু বৈশিষ্ট্য আছে আমাদেরকে অঙ্কের ভিতর প্র্যাকটিক্যালি লাগবে তখন। দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন সম্ভাবনা চলকের বিন্যাস। এই বৈশিষ্ট্যগুলো অনেক সময় কি হয়, তোমাদের যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেয়, দেখা যাচ্ছে দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য লিখো, দ্বিপদী বিন্যাস কাকে বলে, দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য লিখো, এবং খ নম্বরে দেখা যাচ্ছে একটা অঙ্ক দিয়ে দিল, এইভাবে আসতে পারে। তো সেক্ষেত্রে বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। তো দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন সম্ভাবনা চলকের বিন্যাস। দ্বিপদী বিন্যাসে প্রচেষ্টা বা এন এর সংখ্যা সসীম, এন এর সংখ্যা সসীম। দ্বিপদী বিন্যাসের প্রচেষ্টা বা এন এর সংখ্যা সসীম, সেই সসীমটা কত? 1 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা বা সম্ভাবনা 1 থেকে 30 পর্যন্ত, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো দ্বিপদী বিন্যাসের দুইটি পরামিতি হলো প্রচেষ্টার সংখ্যা হচ্ছে এন এবং সফলতার সম্ভাবনা হচ্ছে পি। দ্বিপদী বিন্যাসের দুইটি পরামিতি হলো প্রচেষ্টার সংখ্যা এন এবং সফলতার সম্ভাবনা পি।
দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা পি এবং বিফলতার সম্ভাবনা কিউ এবং দ্বিপদী বিন্যাসের সফলতা আর বিফলতার সম্ভাবনার সমষ্টি বা যোগ হচ্ছে 1। দ্বিপদী বিন্যাসের সফলতা এবং বিফলতার সমষ্টি বা যোগ হচ্ছে সমান 1। তো সফলতা পি আর হচ্ছে বিফলতা কিউ, অর্থাৎ সফলতা হচ্ছে 50%, বিফলতা হচ্ছে 50%, আর তার সমষ্টি হচ্ছে 1। এবার দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি, এই সূত্র মনে রাখতে হবে। দ্বিপদী বিন্যাসের গড় অনেক সময় প্রশ্নে বের করতে বলবে, সেক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি। ঠিক আছে, তারপরে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক এনপি কিউ। তো এনপি আর এই কিউ এর মানটা আমরা কোথা থেকে পাবো? 1 - পি, অর্থাৎ 1 থেকে পি এর যে মানটা পাবো সেই মানটা বাদ দিলে কিন্তু আমরা কিউ এর মানটা পাবো, অর্থাৎ এইটা এনপি কিউ অথবা এনপি ব্র্যাকেট শুরু 1 - পি। ওকে, দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান রুট ওভার এনপি কিউ, রুট ওভার এনপি কিউ, অর্থাৎ আমরা যে ভেদাঙ্কটা পাবো এটাকেই পরিমিত বিন্যাস বা পরিমিত ব্যবধান যখন আমরা তৈরি করবো তখন হচ্ছে সেটাকে কী করবো? রুট করে দেবো, ঠিক আছে, বর্গ করে দেবো, তাহলে কিন্তু আমরা পরিমিত ব্যবধানটা পেয়ে যাবো। তারপর আসি দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে n <= 30। আমি তো প্রথমেই বলেছি যে এই যে দ্বিপদী বিন্যাসের প্রচেষ্টা বা n এর সংখ্যা সসীম, তার মানে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে n <= 30, অর্থাৎ 30-এর মধ্যে থাকবে। প্রশ্নে কিন্তু আমাদের দেওয়া থাকবে প্রত্যেকটা মান। তো দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক অপেক্ষা গড় বড়, দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক অপেক্ষা গড় বড় হয়। দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতা অঙ্ক গামা 1 ইকুয়াল 1 - 2p/√npq। এই সূত্রটা অবশ্য আমাদের প্র্যাকটিক্যালে কোনো জায়গায় লাগেনি, জাস্ট এখানে দেখাইছে। দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতার অঙ্ক সূত্র হচ্ছে এটা। দ্বিপদী বিন্যাসের সুষলতার অঙ্ক হচ্ছে গামা 2 ইকুয়াল বেটা 2 - 3 ইকুয়াল 1 - 6pq/npq, এটা ঠিক আছে। এগুলো হচ্ছে ধর্ম। এবার পি ইকুয়াল কিউ হলে দ্বিপদী বিন্যাসটি সুষম বিন্যাসে রূপ নেয়, অর্থাৎ সম্ভাবনা এবং বিফলতা যদি সমান হয় তাহলে দ্বিপদী বিন্যাসটি সুষম বিন্যাসে রূপ নেয়। যখন এন এর মান খুব বড় হয়, অর্থাৎ এন থেকে অসীম হয়, পি এর মান খুব ছোট হয়, অর্থাৎ পি সমান 0 হয়, পি সমান হচ্ছে 0 হয়, এবং এনপি ইকুয়াল এম একটি স্থির মান হয়, এনপি ইকুয়াল এম একটি স্থির মান হয়, তখন দ্বিপদী বিন্যাস পৈষ্য বিন্যাসে রূপান্তরিত হয়। তো দ্বিপদী বিন্যাস আগে শিখে নিই, তখন হচ্ছে আমরা পৈষ্য বিন্যাস শিখব। তো এক কথা, পৈষ্য বিন্যাসের মান হচ্ছে তোমার এন এর মান খুব বড় হয়, অর্থাৎ 1 থেকে ... এন সংখ্যক, ঠিক আছে। যখন পৈষ্য বিন্যাস করি তখন আমরা ওটা দেখব। যখন এন এর মান খুব বড় হয়, অর্থাৎ এন অসীম হয় এবং পি ও কিউ এর মান প্রায় সমান হয়, তখন দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসে রূপ নেয়, ঠিক আছে। যখন দুটি স্বাধীন দ্বিপদী চলকের সফলতার সম্ভাবনা পরস্পর সমান হয় তখন চলকদের যোগফলও একটি দ্বিপদী বিন্যাস হয়। যখন দুটি স্বাধীন দ্বিপদী চলকের সফলতার সম্ভাবনা পরস্পর সমান হয় তখন চলকদের যোগফলও একটি দ্বিপদী চলক হয়। তো এত কিছু মনে করার কিছু দরকার নেই, জাস্ট আমাদের যে বিষয়টা লাগবে সেটি হচ্ছে অঙ্কের ভিতরে এই যে সূত্রটা দেখলাম দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, এই সূত্রটা লাগবে। তারপর হচ্ছে দ্বিপদী বিন্যাসের প্রচেষ্টা বা এন এর সংখ্যা সসীম, অর্থাৎ আমরা যখনই দেখতে পারবো প্রশ্নের মধ্যে এন এর মান 0 থেকে 30-এর মধ্যে আছে তখনই কিন্তু এটা দ্বিপদী বিন্যাসের নিয়মে সমাধানটা করতে হবে। তারপর এর প্রচেষ্টার এন, সফলতার সমান হচ্ছে পি আর বিফলতার সমান হচ্ছে কিউ, যে মানগুলো আর কি আমাদেরকে লাগবে। আর সফলতা এবং বিফলতার সমষ্টি হচ্ছে 1। দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি আর দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ বা এনপি কিউ এর মান কীভাবে পাই? 1 থেকে পি এর মানটা বাদ দিলে আমরা কিউ এর মানটা পেয়ে যাবো। ওকে, দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান আছে √npq। জাস্ট এই কথাগুলো লাগবে, তাছাড়া বাকি কিছুই লাগবে না অঙ্কের মধ্যে। ওকে, তো আমরা এখন প্র্যাকটিক্যালে অঙ্ক দেখব, সেটি হচ্ছে 1 নম্বর। খুব ভালো করে খেয়াল করবে। দেখো, দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 4 এবং পরিমিত ব্যবধান হচ্ছে √3 হলে এর যথার্থতা যাচাই করো। ঠিক আছে, দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 4 এবং পরিমিত ব্যবধান √3 হলে এর যথার্থতা যাচাই করো। প্রশ্নটা এই। তো এই প্রশ্নটা বুঝতে পারলে তার মানে সবগুলোই মোটামুটি বুঝতে পারা, সবগুলো না, তবে এক একটা প্রশ্ন এক এক রকম। সেক্ষেত্রে আমরা সমাধান করে দেখি 1 নম্বরটা। তো সমাধান আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি।
এটা কিন্তু আমরা প্রথমে দেখে আসছি ধর্মের মধ্যে। দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি। সফলতার সম্ভাবনা সমান পি, বিফলতার সম্ভাবনা সমান কিউ। সুতরাং পি প্লাস কিউ সমান ওয়ান, এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু আমরা দ্বিপদী বিন্যাসের যে ধর্মটা আছে সে ধর্মের ভিতরে দেখে আসছি। ওকে, এখন দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান দেওয়া আছে কত, 4 দেওয়া আছে। ঠিক আছে, দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান কত দেওয়া আছে, এ দেখো গড়, দ্বিপদী বিন্যাসের গড়, তার মানে হচ্ছে এনপি সমান 4। এবার দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধানটা আমরা বের করে নিব, সেক্ষেত্রে রুট ওভার এনপি কিউ। এনপি কিউ, এই যে পরিমিত ব্যবধান √3 দেওয়া আছে, তার মানে আছে রুট ওভার এনপি কিউ সমান √3। পরিমিত ব্যবধানটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে। ওকে, এবার প্রশ্নমতে এই যে রুট ওভার এনপি কিউ পরিমিত ব্যবধান ইকুয়াল এনপি, পরিমিত ব্যবধান ইকুয়াল পরিমিত ব্যবধানের মান কত, √3। ঠিক আছে, √3 নিলাম। নেওয়ার পরে বা এখন উভয় পাশে বর্গ করব, তো বর্গ করলে কত আসে, রুট এনপি কিউ পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল √3 পাওয়ার হচ্ছে 2। উভয় পাশে হচ্ছে বর্গ করে ডান পাশে আমি লিখিয়ে দিয়েছি। তো বর্গ করলে কি হয়, রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে থাকে কত, এনপি কিউ সমান 3। ওকে, তো এনপি সমান আমাদের কত দেওয়া আছে, এই যে এনপি কিউ কিন্তু এখানে আছে, তো এনপি এর মান কত দেওয়া আছে, এনপি এর মান 4 দেওয়া আছে না, এই যে 4 বসাও, সাথে কি থাকলো, কিউ থাকলো, সমান 3। ওকে, পরবর্তী লাইনে আসি, কিউ ইকুয়াল 3 বাই এই 4টা নিচে নিয়ে গেলাম 4। তো এখন যদি এটাকে ভাগ করি, অতএব কিউ সমান কত পেলাম, 0.75। ওকে, আবার লিখবো, লেখার পরে পি প্লাস কিউ সমান 1 লিখবো। এই যে আমরা প্রথমে কিন্তু লিখছি পি প্লাস কিউ সমান 1। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম, লেখার পরে বা পি প্লাস কিউ এর মান কত পাইছি, কিউ এর মান 0.75 পাইছি না, 0.75 লিখলাম সমান 1, বা পি ইকুয়াল 1, এই যে 0.75 আমরা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস 0.75, অতএব পি সমান 0.25। তাহলে আমরা কিউ এর মান 0.75 পেলাম আর পি এর মান 0.25 পেলাম। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে 1 হবে, অবশ্যই 1 হবে। ঠিক আছে, 1 হবে। আবার এনপি সমান 4, গড় মানটা বের করবো, এনপি সমান 4। ঠিক আছে, এনপি সমান 4, বা এন পি এর মান কত পেলাম, 0.25, 0.25 সমান 4। তাহলে আমরা এন রাখলাম 4, আর এই যে 0.25 এটা নিচে ভাগ অবস্থায় বসালাম। তাহলে এন এর মান কত পেলাম, এন এর মান হচ্ছে 16। ঠিক আছে, আমরা এন এর মান 16 পেয়ে গেলাম, পি এর মান হচ্ছে কত, 0.25 পেলাম, আর কিউ এর মান হচ্ছে 0.75 পেলাম। তাহলে মোটামুটি আমাদের দ্বিপদী বিন্যাসের যে সূত্রটা আছে, সম্ভাবনা অপেক্ষক, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা এখন মানগুলো বসাতে পারবো। এ দেখো নিচে লিখছি কি, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি এক্স ইকুয়াল এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স। এখন যেখানে যেখানে এক্স আছে, এক্সের জায়গায় এক্স এর মান বসাবো, যেখানে এন আছে এন এর জায়গায় এন এর মানটা বসাবো, যেখানে পি আছে পি এর মানটা বসাবো, যেখানে কিউ আছে কিউ এর মানটা বসাবো। তো এন এর মান আমরা কত পাইছি, এন এর মানে এই যে 16 পাইছি না, 16 বসালাম। তারপরে আমাদের সি কিন্তু থেকেই যাবে, সিটা হচ্ছে আমাদের স্থির মান, বা ক্যালকুলেটরে দেখবা সিটা আসে 16, তারপর হচ্ছে শিফট ভাগ দিলে কিন্তু সি মানটা চলে আসে। ঠিক আছে, সি। তারপরে এই যে এক্স, এক্স এর মান তো দেওয়া নেই, তাই না, এক্স এর মান তো কোথাও নেই, সেক্ষেত্রে এক্স তো আমরা রেখেই দিলাম। পি এর মান কত পাইছি, 0.25 পাইছি না, 0.25, তার পাওয়ার কত আছে এক্স, এক্স থেকে যাবে। তারপর কিউ এর মান কত পাইছি, 0.75, তারপর এন এর মান কত পাইছি, এন এর মান হচ্ছে 16, আর এক্স তো থেকেই যাবে। এবার দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ কিনা সেটা আমরা হচ্ছে দেখব কি করে, যে আমাদের সফলতা সম্ভাবনার উপরে নির্ভর করবে। তো সফলতা সম্ভাবনা কি, পি জানি, তো পি এর মান হচ্ছে ঋণাত্মক নাকি ধনাত্মক, অবশ্যই ধনাত্মক। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ। এটাই বুঝতে পারবো যখন আরেকটা অঙ্ক করাবো তখন। তো আরেকটা অঙ্ক দেখো, তারপরে হচ্ছে তোমাদের প্রশ্ন দিব আসলে তোমরা বুঝতে পারছো কিনা। 2 নম্বর প্রশ্নটা দেখো, একটু ভালো করে খেয়াল করবা। দ্বিপদী বিন্যাসের গড় 5 এবং আদর্শ বিচ্যুতি 3 হলে বক্তব্যটির যথার্থতা যাচাই করো। দ্বিপদী বিন্যাসের গড় মান দেওয়া আছে 5 অথবা এনপি সমান 5, এবং আদর্শ বিচ্যুতি বা তোমার হচ্ছে পরিমিত ব্যবধান হচ্ছে 3 দেওয়া আছে। ঠিক আছে, আদর্শ বিচ্যুতি বলুক, পরিমিত ব্যবধান বলুক, সবগুলো কথাই একই। বক্তব্যটির যথার্থতা যাচাই করো। তো সমাধান আমরা জানি, দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি। মোটামুটি এই যে এই কথাগুলো একই। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের একই কথা লিখতে হবে। সফলতার সম্ভাবনা সমান পি, বিফলতার সম্ভাবনা সমান কিউ। সুতরাং পি প্লাস কিউ সমান 1। তো
তো দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় বা এনপি সমান 5, দ্বিপদী বিন্যাসের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান রুট এনপি কিউ সমান 3 দেওয়া আছে। ওকে, এবার প্রশ্ন মতে এই যে পরিমিত যে বিচ্যুতি দেওয়া আছে এটা বসালাম রুট এনপি কিউ সমান 3। এখন উভয় পাশে কি করব, বর্গ করে। তো বর্গ করলে কত পাবো, রুট এনপি কিউ পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল 3 পাওয়ার হচ্ছে 2। এবার রুট আর স্কোয়ার উঠে গেল, এনপি কিউ থাকলো ইকুয়াল 3 3 কে 9। তো এনপি এর মান কত, এনপি বা গড় মান দেওয়া আছে কত, 5 দেওয়া আছে, 5 বসাবো, কিউ এর জায়গায় কিউ বসাবো সমান 9 বা কিউ সমান 9/5। ওকে, তো কিউ এর মান এখন কত পাবো, দেখো কিউ এর মান হচ্ছে 1.8। আবার পি প্লাস কিউ, ঠিক আছে, একইভাবে পূর্বেটা এটা কিন্তু একইভাবে সমাধান হচ্ছে। পি প্লাস কিউ এটা লিখবো, লেখার পরে পি লিখলাম প্লাস কিউ এর মান কত পাইছি, 1.8 পাইছি না, 1.8 সমান 1 বা পি ইকুয়াল 1 মাইনাস 1.8, অতএব পি সমান মাইনাস 0.8। ওকে, তো সফলতার মান কখনোই ঋণাত্মক হতে পারে না, এই কথাটা জাস্ট মনে রাখবা, সবসময় পজিটিভ মান হতে হবে। অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ নয়, অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ নয়। যদি সফলতার সম্ভাবনা যদি পজিটিভ আসতো, ঠিক আছে, সফলতার সম্ভাবনা যদি পজিটিভ আসতো, সেক্ষেত্রে আমরা নিচে লিখতাম কি, আমরা এই সূত্রটা লিখতাম, এই যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক এই সূত্র দিকে এই পর্যন্ত আসতাম, পি এক্স এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, এই সূত্রটা লিখতাম। লেখার পরে অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ। ঠিক আছে, তো সবগুলো যে একই নিয়মে হবে এমন না, কিছু কিছু ব্যতিক্রম ঘটবে। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রশ্নে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমাকে একটু জানাও তোমরা, এই যে 1 আর 2 যে দুইটা প্রশ্ন সমাধান করলাম, বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এগুলো আয়ত্ত নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু আয়ত্তে আসবে না। একটু জানাও। উত্তর লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অঙ্ক ঠিক আছে নাকি সেটা দেখো। ঠিক আছে, উত্তর তোমার এটাই উত্তর লিখতে হবে এমন কোনো কথা আছে নাকি। আচ্ছা, 3 নম্বরটা দেখো, 1 আর 2 যদি পারো তাহলে 3 নম্বরটা পারবা খুব ইজি ভাবে। দেখ, নিচের বিবৃতিগুলোর সত্যতা পরীক্ষা করো। 1, দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 10 এবং পরিমিত ব্যবধান হচ্ছে 4। দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 5 এবং পরিমিত ব্যবধান 2। দ্বিপদী বিন্যাসের গড় 7 এবং ভেদাঙ্ক 5। ঠিক আছে, দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় 7 এবং ভেদাঙ্ক 5। 2003 সালে প্রশ্নটা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আগের যে নিয়মে সমাধান করলাম, 3টা প্রশ্ন একই নিয়মে সমাধান করতে হবে। ওকে, তো সমাধান আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, সফলতার সম্ভাবনা পি, বিফলতার সম্ভাবনা কিউ। সুতরাং পি প্লাস কিউ সমান 1। দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় এন পি সমান 10, 1 নম্বরটা কিন্তু সমাধান করছি। দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান রুট ওভার এন পি কিউ সমান 4। প্রশ্ন মতে রুট ওভার এন পি কিউ সমান 4 বসালাম, একই নিয়মের সমাধানটা হবে, উভয় পাশে বর্গ করে। এন পি কিউ সমান 4 4 16 হলো, তো 10 কিউ সমান 16, অর্থাৎ কিউ এর মান 1.6 পেলাম। আবার পি প্লাস কিউ সমান কিউ, এখন দেখো পি প্লাস 1.61, তো পি এর মান কত পেলাম, -0.6। তো সফলতার মান কখনোই ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ নয়। 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। 2 নম্বরে আসি, দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান 5। আমাদের কিন্তু আর এইগুলো আর লেখা লাগবে না। ঠিক আছে, এগুলো তো আমরা একবার লিখছি। এই যে দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, সফলতার সম্ভাবনা এত, এই পর্যন্ত লেখা লাগবে না। ঠিক আছে, এখান থেকে শুরু করতে হবে পরবর্তী প্রশ্নে। একবার তো আমরা লিখছি, একটা প্রশ্ন আর কয়বার লেখা যাবে। তো 2 নম্বর দেওয়া আছে থেকে শুরু করবা। দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান 5, দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান রুট ওভার এনপি কিউ সমান 2 দেওয়া আছে। আমি ওখানে আর যাচ্ছি না, কিন্তু 2 দেওয়া আছে, এটা একটু মনে রাখো। একটু যাই, প্রশ্নটা একটু দেখাই দিই। এই যে দ্বিপদী বিন্যাসের গড় 5 এবং পরিমিত ব্যবধান 2 দেওয়া আছে। ওকে, বসালাম প্রশ্ন মতে, এই যে এই মানটা বসালাম, বসানোর পর উভয় পাশে বর্গ করলাম, করার পরে কিউ সমান 0.8 পেলাম। আবার পি এর মানটা বের করবো, হচ্ছে পি প্লাস কিউ সমান 1, তো এটা হচ্ছে
পি সমান এটা কি পজিটিভ মান না? পজিটিভ মান যখন চলে আসবে তখন হচ্ছে আবার দিয়ে এন এর মানটা আমরা বের করে নেব। তো এন পি সমান 5 দেওয়া আছে। তো এন পি এর মান কত 0.2 বসালাম সমান 5। তো এন এর মান কত পেলাম 25। যখনই পজিটিভ মান আসবে সফলতার সম্ভাবনা তখন কিন্তু আমরা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের যে সূত্র আছে এই সূত্রটা প্রয়োগ করব। করার পরে জাস্ট যেখানে যে মানটা আছে এন এর জায়গায় এন এর মান বসাবো, আর হচ্ছে পি এর জায়গায় পি এর মানটা বসাবো, কিউ এর জায়গায় কিউ এর মানটা বসাবো। ওকে, তো এখন দেখো অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ। যেহেতু পজিটিভ মান এটা, তাহলে সেটা যথার্থপূর্ণ। আর যখন নেগেটিভ মান আসবে তখন হচ্ছে যথার্থপূর্ণ নয়। 3 নম্বরটা দেখি। দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান 7 এবং দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক দেওয়া আছে এনপি কিউ সমান 5। যখন ভেদাঙ্ক থাকে তখন কিন্তু তার হচ্ছে রুট থাকে না, এটা একটু খেয়াল করবা, ঠিক আছে? ভেদাঙ্ক থাকলে কিন্তু সেটা হচ্ছে রুট থাকে না, রুট ছাড়া। যখন পরিমিত ব্যবধান বলবে তখন কিন্তু রুট থাকে। তো ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ সমান 5। প্রশ্ন মতে এনপি কিউ সমান 5। এখন আমরা হচ্ছে এন এর মান, এনপির মান কত 7 দেওয়া আছে না, তো 7 বসলাম, সাথে হচ্ছে কিউ নিব। এন যেহেতু ভেদাঙ্কের মান দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু বর্গ করা লাগছে না। যদি পরিমিত ব্যবধানের মান দেওয়া থাকতো সেক্ষেত্রে বর্গ করা লাগতো। তো এনপি এর মান কত 7, এই যে প্রশ্নে দেওয়া আছে 7 বসালাম, তার পাশে আছে কিউ থাকলো ইকুয়াল 5। তো কিউ সমান 5/7, আর কিউ সমান 0.71। ওকে, আবার পি প্লাস কিউ সমান 1। এখন পি এর মানটা বের করলাম 0.29। তাহলে এটা কি পজিটিভ মান না? তো পজিটিভ মান হলে আবার হচ্ছে এনপি এর মানটা বের করবো অবশ্যই। তো এনপি সমান 7 দেওয়া আছে, তো এন বসালাম, পি এর মান 0.29 সমান 7। তো এন এর মান কত পেলাম 24.14 পেলাম, ঠিক আছে? এখন দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে পি এক্স সমান এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স। তো এখন জাস্ট শুধু কী করবে, এন এর জায়গায় এন এর মানটা বসাবে, পি এর জায়গায় পি এর মানটা বসাবে, কিউ এর জায়গায় কিউ এর মান বসাবে, আবার এন এর জায়গায় এন এর মানটা বসাবে। অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ। খুবই মজার অঙ্ক, একই শেপ আছে, একই নিয়ম, শুধুমাত্র একটু প্রথমটা প্র্যাকটিস করবে না দেখে, তারপরে চোখ বুলাইয়ে চলে যাবে, তাহলে যথেষ্ট। তবে চেষ্টা করবে সর্বোচ্চ যে প্রত্যেকটা অঙ্কে খাতায় প্র্যাকটিস করার। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দ্বিপদী বিন্যাসের গড় 4 এবং পরিমিত ব্যবধান √2 হলে পরামিতি নির্ণয় করো। ঠিক আছে, পরামিতি নির্ণয় করো। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করো। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করব। ওই যে আমরা পূর্বে যে অঙ্ক যেভাবে সমাধান করেছি একইভাবে সমাধানটা করব। তারপরে পি সমান এক্স এর মান, এই যে সম্ভাবনা দেওয়া আছে এক্স সমান 2, এক্স সমান 2 দেওয়া আছে। আবার পি সমান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এবং পি এক্স লেস দ্যান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু নির্ণয় করো। তো এই যে এই মানগুলো যখন দেওয়া থাকে তখন তো বুঝতেই পারছো যে এটা আমাদের সরাসরি নিয়মে করতে হবে। যখন আমরা মুদ্রা, তারপর হচ্ছে বলের তাসের অঙ্ক করছিলাম, কমপক্ষে বড় জোর, নিয়মগুলো কি মনে আছে? ওই নিয়মে কিন্তু এগুলো সমাধান হবে। যখনই এক্স এর মান ছোট হবে তখন হচ্ছে কমপক্ষে নিয়মে করব। এখানে দেখো হারটা কোন সাইডে আছে, টুর দেখে না, তার মানে টুটা বড়, এক্সটা ছোট। যখনই এইভাবে থাকবে তখন হচ্ছে সেটা কমপক্ষে নিয়মে করব। আর যখনই এক্স এর মান বড় হবে, অর্থাৎ 2 থেকে বড়, তখন হচ্ছে সেটা বড় জোর বা বেশির পক্ষে যে নিয়মটা আছে সেটা ফলো করব। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকি। তো সমাধান, আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি। সফলতার সমাধান পি, বিফলতার সমাধান হচ্ছে কিউ। সুতরাং পি প্লাস কিউ সমান 1। একই লেখা, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একই লেখা, 4টা লাইন দেওয়া আছে। দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান 4 দেওয়া আছে, প্রশ্নে কিন্তু দেওয়া আছে গড় সমান 4 এবং পরিমিত ব্যবধান √2। দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান রুট ওভার এনপি কিউ সমান √2। তো প্রশ্ন মতে ওই যে একই স্টেপে আমরা বের করে নেব, উভয় পক্ষে বর্গ করে, করার পরে এনপি এর মান 4 দেওয়া আছে, কিউ সমান কিউ বসাবো, তারপর আছে ডান পাশে 2। তো কিউ এর মান কত বললাম 0.5। আবার পি প্লাস কিউ সমান 1। তো কিউ এর জায়গায় কিউ এর মানটা বসানোর পরে পি এর মান কত পেলাম 0.5। তাহলে আমরা সফলতার মানও কিন্তু কি পেলাম ধনাত্মক। সেক্ষেত্রে আবার দিয়ে এনপি সমান 4, এই যে গড় মান যেটা দেওয়া আছে এটা বসালাম। বসানোর পরে এখন যেখানে হচ্ছে আমাদের পি আছে, পি এর মানটা বসানোর পরে এন এর মান কত পেলাম 8। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। 1 নম্বর প্রশ্নে বলছিল কি যে পরামিতি নির্ণয় করো। পরামিতি নির্ণয় করো মানে আছে তোমার ওই যে যে 3টা স্টেপ আছে, পি এর মান, কিউ এর মান, এন এর মানটা বের করতে হবে সেটা। ওকে, এবার 2 নম্বর বলছিল কি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করো। তো সম্ভাবনা অপেক্ষক সূত্রটা কি, এই যে এটা। তো এটা সূত্র বসালাম। এখন জাস্ট ওই যে 1 নম্বর থেকে এন এর মান বসালাম 8, তারপর হচ্ছে পি এর মান 0.5, কিউ এর মান 0.5, আবার এন এর মান 8। অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ। ওকে, মোটামুটি 1 আর 2 একই রকম সমাধান। এখন ভিন্ন টাইপের অঙ্কটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে 3 নম্বর।
পি ইকুয়াল এক্স ইকুয়াল পি, অর্থাৎ পিতে হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা, এক্স এর মান 2 দেওয়া আছে, ঠিক আছে, এক্স সমান 2। এটা হচ্ছে সরাসরি নিয়মে করতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে দ্বিপদী বিন্যাসের যে সূত্রটা আছে, এই যে এইটা, এই যে এইটা যে অপেক্ষকটা আছে, এই অপেক্ষকটা আমরা এখানে বসাবো। ওকে, অপেক্ষকটা বসালাম। বসানোর পরে 8c2, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে 2টা কোথায় বসাবো, আমরা এই যে প্রথম অবস্থায় এই যে যে অপেক্ষকটা পেলাম আর কি, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের যে মানটা পেলাম 8cx 0.5 পার এক্স 0.5 পার 8 - x, এখন এই অপেক্ষকটা বসাবো, ঠিক আছে। তো এই অপেক্ষকটা আমরা বসাবো। বসানোর পরে এখানে এই যে এক্স এর মান কী দেওয়া আছে, 2 দেওয়া আছে না, তো যেখানে যেখানে এক্স আছে আর কি, তো আরেকটা লাইন আমি করাই এটা বোঝাই দিই, একবারে করেছি তো। মনে করে এই যে এই অপেক্ষকটা আমরা এখানে বসালাম, আমি কিন্তু একবারে করেছি, তো একবারে করলে সমস্যা নেই, কিংবা এক লাইন অতিরিক্ত করলে কোনো সমস্যা নেই। তো মনে করি যে এই অপেক্ষকটা আমরা বসলাম, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের মানটা আমরা এখানে বসালাম। বসানোর পরে এখানে কি আছে, পি ইকুয়াল এক্স ইকুয়াল 2, এটা কিন্তু আমাদের প্রশ্নে আছে, এক্স সমান 2, অর্থাৎ এখানে যেখানে যেখানে এক্স দেখতে পাচ্ছ না, এক্স, সেখানে জাস্ট 2 বসাবে, ঠিক আছে, 2 বসাবে। বসালাম। বসানোর পরে 8c2, তো এটার ক্যালকুলেটরের মান কীভাবে বের করতে হয়, প্রথমে 8 দিবে, তারপর হচ্ছে শিফট দিবে, তারপর ভাগ, তারপর 2 ইকুয়াল দিলে কিন্তু 28 মানটা বেরিয়ে আসবে। ওকে, তারপর 0.5কে যদি স্কোয়ার করো সেক্ষেত্রে 0.25 আসবে। তারপরে 0.5, 8 পাওয়ার হচ্ছে 8 থেকে যদি 2 বিয়োগ করি 6, তো 0.5কে যদি 6 দ্বারা গুণ করা হয়, অর্থাৎ ক্যালকুলেশন করা হয়, তাহলে 0.0156 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালকুলেশন করে তোমরা ঠিক করে নিবা। তো নেওয়ার পরে এটা টোটাল এখন গুণ করে দেবো, তারপরে 0.1092 আসবে। ওকে, তারপরে 4 নম্বরটা আসি, পি এক্স লেস দ্যান আর ইকুয়াল টু, অর্থাৎ এক্স এর মান কি ছোট না, 2 থেকে ছোট হলে, এখানে নোট দিয়েছি যে এক্স ছোট হলে কমপক্ষের নিয়ম করতে হবে, ঠিক আছে। তো কমপক্ষের সূত্রটা কী ছিল, ইকুয়াল 1 - সেকেন্ড ব্র্যাকেট শুরু, যেহেতু এক্স সমান 2 দেওয়া আছে, তার মানে 2 পর্যন্ত আমরা যেতে পারবো না, 2 এর নিচে থাকবো, 0 থেকে শুরু করব। তো প্রবাবিলিটি এক্স সমান 0 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 1, ঠিক আছে, এটা হচ্ছে কমপক্ষের নিয়ম। আচ্ছা, এখন জাস্ট কি করব, সূত্রটা প্রয়োগ করব, তাছাড়া কিছুই না। এই যে এই সূত্র প্রয়োগ করলাম, করার পরে এক্স এর মান, আচ্ছা আমরা এই যে সম্ভাবনার যে অপেক্ষকটা পাইছি, যে অপেক্ষক, এই যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক কোনটা, এই যে এটা না, এই অপেক্ষকটাই আবার হচ্ছে এই যে এখানে বসাচ্ছি, অপেক্ষকটাই এই যে এক্স সমান 0 এই জায়গায় বসালাম, তারপরে প্লাস চিহ্ন, আবার এক্স সমান এটা বসালাম। ওকে, বসানোর পরে প্রথমে হচ্ছে এক্স এর মান কত, এই যে 0 আছে না, 0 নিলাম, ঠিক আছে, এক্স এর জায়গায় সব জায়গায় 0 নেব, ঠিক আছে, সব জায়গায় 0 নেব। তারপর এক্স এর মান কত, 1 ধরেছি না, এক্স এর জায়গায় সব জায়গায় হচ্ছে 1 নিব। তো 8c1 পাওয়ার হচ্ছে 1, তো 8 - 1, ঠিক আছে, এইভাবে 1 নেব। নেওয়ার পরে আমরা হচ্ছে 1 - সেকেন্ড ব্র্যাকেট শুরু, প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নেব। একবারও ক্যালকুলেটার দিয়ে মান বের করে দিতে পারো, বা ভেঙে ভেঙে করতে পারো। তো ভেঙে ভেঙে করলে ভুল হবে একটু কম, আর যদি একবারে যদি অভিজ্ঞ না হও, সেক্ষেত্রে ভেঙে ভেঙে করবা প্রত্যেকটা মান, ঠিক আছে, তারপর প্লাস চিহ্ন, তারপর এটা আবার ক্যালকুলেশন করবা, করার পরে এই মানটা পাবে। ওকে, এবার 1 - সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখন এই যে এটা যোগ করব, এটা গুণ করব, তারপর হচ্ছে যোগ, এটা গুণ করব, করার পরে এই মানটা পাবো। পাওয়ার পরে 1 মাইনাস, টোটাল এইগুলো হচ্ছে যোগ করবো, করার পর হচ্ছে 0.0351 পাবো, ঠিক আছে। তাহলে 1 থেকে যদি এটা বাদ দিই 0.9649। আচ্ছা, তারপরে এবং দিয়ে আরেকটা মান ছিল, সেটা কি পি, অর্থাৎ প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু হলে, তো আমরা এটা কি করব, বড় জোরের যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করব, বড় জোরের নিয়ম, ঠিক আছে, বড় জোরের যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করব। তো বড় জোরের নিয়ম কি, যেহেতু 2x গ্রেটার দেন ইকুয়াল 2, অর্থাৎ আমরা হচ্ছে 0 থেকে শুরু করব এবং 2 পর্যন্তই যাব। তো সেক্ষেত্রে প্রবাবিলিটি এক্স সমান 0 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 2। ওকে, আসলো। আসার পরে এখন জাস্ট এই যে আমাদের সম্ভাবনার যে অপেক্ষকটা ছিল, এই অপেক্ষকটা বসাবো, তারপর প্লাস আবার অপেক্ষকটা বসালাম, তারপর হচ্ছে প্লাস আবার অপেক্ষকটা বসালাম। তো আমরা হচ্ছে প্রথমে কী ধরছি, এক্স সমান 0, তার মানে এই অপেক্ষকে এক্স যেখানে যেখানে আছে সেখানে সব 0 বসাবো, তারপরে প্লাস এই অপেক্ষক যেখানে যেখানে 1 আছে সব জায়গায় 1 বসাবো। ওকে, তারপর প্লাস এই অপেক্ষকে যেখানে যেখানে আছে 2 আছে 2 বসাবো। বসানোর পর একই অবস্থায় হচ্ছে আমরা কী করবো, ক্যালকুলেশন করে দেবো।
ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে দেবো। এই হচ্ছে আমাদের 0.1443 উত্তর। আচ্ছা, তাহলে 4 নম্বর হলো। এখন আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরের সমাধানে আসি। 5 নম্বর হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় 4 এবং পরিমিত ব্যবধান √3 হলে। একটু ওয়েট। কবির সাহেব, হ্যালো। না, ফোনের সমস্যা নাই, আমার এখানে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলো, নেট প্রবলেম হয়েছিল, ঠিক আছে। তো সবাই রিজয়েন করো। সবাই কি দেখতে পাচ্ছ? একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বরটা শুরু করি। ওকে, 4 নম্বরের ক্লাস শেষ, আমরা 5 নম্বর শুরু করি। ডিসকানেক্ট হয়ে গেছিলো নেটটা। তো দ্বিপদী বিন্যাসের গড় 4, একটু ভালো করে বোঝো এটা। দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 4 এবং পরিমিত ব্যবধান হচ্ছে √3 হলে দ্বিপদী বিন্যাসটি নির্ণয় করো, সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করো। ওকে, তো মোটামুটি সবগুলো একই রকম। তারপর পি অর্থাৎ সম্ভাবনা x=2 নির্ণয় করো, সরাসরি যে নিয়মটা আছে সেটা প্রয়োগ করবো। তারপর হচ্ছে পি x=0 নির্ণয় করো। তারপর হচ্ছে এটা হচ্ছে 2011-2012 সালে এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে। তো 4 নম্বর এবং 5 নম্বর একই রকম নিয়ম, কোনো পার্থক্য নেই, জাস্ট আমরা সমাধান করতে আসি, তোমরা দেখতে থাকো। তো সমাধান, আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো n এবং p, সফলতার সম্ভাবনা p, তারপর হচ্ছে বিফলতার সম্ভাবনা হচ্ছে q। আচ্ছা, সুতরাং p প্লাস q সমান 1 দেওয়া আছে, দ্বিপদী বিন্যাসের গড় np সমান 4, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই আছে, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করবে, 4। আচ্ছা, দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান √np q সমান √3 দেওয়া আছে। তো প্রশ্ন মতে এই যে মানটা আছে এটা বসালাম, বসানোর পরে একইভাবে সমাধান, কোনো পার্থক্য নেই, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের একই রকম। তো এখন হচ্ছে আমরা উভয় পাশে বর্গ করলাম, মোটামুটি এটা পারবা, এখানে সময় নষ্ট করে লাভ নেই। তারপর আবার পি প্লাস কিউ সমান 1 নিব, নেওয়ার পরে জাস্ট কিউ এর জায়গায় কিউ এর মানটা বসাবো, পি এর মান কত পেলাম 0.25। যেহেতু হচ্ছে সফলতার সম্ভাবনা পজিটিভ মান বা ধনাত্মক, সেক্ষেত্রে আবার এন পি সমান 4 এই মানটা লিখবো, বা গড় সমান 4 লেখার পরে আমরা এন এর মানটা বের করে নেব। তো এন এর মান হচ্ছে 16 পেলাম। এখন দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক যে সূত্রটা আছে এই সূত্রটা প্রয়োগ করব, মোটামুটি প্রত্যেকটা প্রশ্নের এই দ্বিপদী বিন্যাসের যতগুলো অঙ্ক আছে এই সূত্রটাই ব্যবহার করতে হবে। তো এই সূত্রটা ভালো করে একটু প্র্যাকটিস করবা এবং আয়ত্ত নিয়ে আসবা। NCx p⁴x q⁴n−x, এই হচ্ছে আমাদের সূত্র। তো এখন জাস্ট যেখানে n আছে n এর জায়গায় n এর মান বসাবা, তারপর হচ্ছে p এর জায়গায় p এর মানটা বসাবা, তারপর হচ্ছে q এর জায়গায় q এর মানটা বসাবা, ঠিক আছে। তো অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ। আচ্ছা, পরবর্তী অঙ্কে আসে 2 নম্বরে, সেটা হচ্ছে p অর্থাৎ প্রবাবিলিটি x=2 হলে, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে। তো আমরা এটা কি করতে পারি, সরাসরি যে নিয়মটা আছে সেই নিয়মটা ব্যবহার করতে পারি। তো আমাদের সম্ভাবনা অপেক্ষকের এই সূত্রটা ব্যবহার করব। ওকে, করলাম, যেখানে হচ্ছে x আছে x এর জায়গায় x এর মানটা বসাই দিব, ঠিক আছে। আমাদের এই যে সম্ভাবনা অপেক্ষকের মান হচ্ছে এটা, এটা কিন্তু আমি বসাইনি, তবে তোমরা বসাতে পারো, সমস্যা নেই, নাও পারো একবারে করে দিতে পারো। তো আমরা তো প্রথম থেকে দেখছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা না থাকারই কথা। এই যে সমান অপেক্ষক যেটা আছে এটা বসালাম, বসানোর পরে জাস্ট এই যে x সমান 2 নিয়েছি না, তো যেখানে যেখানে x আছে x এর জায়গায় 2 নিব, নেওয়ার পর হচ্ছে ক্যালকুলেশন করে দেবো, ঠিক আছে। অবশ্যই ক্যালকুলেশনগুলো একটু ভালো করে করবে, কোথাও যাতে ভুল না হয়, অঙ্কে তো ভুলই হয় আছে ক্যালকুলেশনে। তো এইবার আসি p=0 হলে, ঠিক আছে। তো p=0 হলে তো একইভাবে আমরা এই যে অপেক্ষকটা পাইছি
সমাধান অপেক্ষক, এই অপেক্ষকটা আমরা লিখবো, লেখার পর জাস্ট যেখানে যেখানে এক্স আছে এক্স এর জায়গায় 0 বসাই দেবো, দিয়ে ক্যালকুলেশন করে দেবো। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। এই 4, 5 এই অঙ্কগুলো কি বুঝতে পারছি? কোনো অসুবিধা আছে কারো? একটু জানাও। আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি খুব ভালো করে। এই ধরনের অঙ্ক কিন্তু আহ, আচ্ছা ওটা পরে দেখে নিও, ঠিক আছে? ওটা ঠিকঠাক মতন আমি বোঝাই দিয়েছি, তোমরা একটু সমস্যা হবে না। তো আশা করি তোমরা একটু পরে ওইটা রেকর্ডটা দেখে নিও যেখানে ওই প্রশ্নটা আলোচনা করা হয়েছে। 6 নম্বরটা দেখো, একটি মেশিনে উৎপাদিত পিনের 20% খারাপ। এখানে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে। ওকে, একটু খেয়াল করবা যে কোথায় শুধুমাত্র স্থির দেওয়া আছে আবার কোথায় পার্সেন্টেজ দেওয়া আছে, এটা একটু খেয়াল করবা। খারাপ 4টি পিনের মধ্যে, একটি মেশিনে উৎপাদিত পিনের 20% খারাপ 4টি পিনের মধ্যে। একটি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কগুলো পড়ছি আর মনে কি পড়ছে? এই ধরনের অঙ্ক আমরা করেছি পূর্বে, তাসের মধ্যে, মুদ্রার মধ্যে, বলের মধ্যে। তারপর আছে বড় জোর 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? সবকটি পিন ভালো হওয়ার সম্ভাবনা কত? সবকটি পিন ভালো না হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা সমাধান করব। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা n=4, এটা কিন্তু আমাদের দেওয়াই আছে। উৎপাদিত পিন খারাপ হওয়ার সফলতা পি, সফলতার প্রতীক কি? পি। তো পি সমান কত? পি সমান হচ্ছে 20% দেওয়া আছে না, তো 20%, তো পার্সেন্টেজ যদি আমরা বের করি তো 20/100। যদি 10% বলতো তাহলে 10/100, তাহলে 20% বলেছে 20%, তো 20/100 সমান 0.2। ওকে, এবার উৎপাদিত পিন খারাপ হওয়ার সম্ভাবনা, উৎপাদিত পিন খারাপ হওয়ার বিফলতা। সফলতার মানটা আমরা বের করেছি পি, এখন আছে বিফলতার মানটা বের করবো। তো কিউ, তো কিউ সমান জানি কি 1 - পি, 1 - পি অর্থাৎ 1 থেকে পি এর মানটা বাদ দিব। তো 1 - 0.2, 1 - 0.2 সমান কত? 0.8। তাহলে পি এর মান কত পেলাম? 0.2 আর কিউ এর মান 0.8। এখন আমরা জানি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি এক্স ইকুয়াল এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের সূত্র। ওকে, এই সূত্র অনুসারে এখন আমরা জাস্ট কি করব, যেখানে এন আছে এন এর মানটা বসাবো। এন এর মান কত? 4 কিন্তু আমাদের দেওয়াই আছে। এই যে একটি মেশিনে উৎপাদিত পিনের 20% খারাপ 4টি পিনের মধ্যে, তার মানে এন সমান 4। তো এন সমান 4 বসলাম, সি জায়গায় সি থাকবে, এক্স এর জায়গায় এক্স থাকবে, পি এর জায়গায় 0.2 বসবে, তো পাওয়ার এক্স থাকবে, কিউ এর জায়গায় 0.8 বসবে, পাওয়ার 4 মাইনাস এক্স থাকবে। ওকে, এখন এই যে অপেক্ষকটা পেলাম, এই অপেক্ষক থেকে আমরা 1 2 3 4 5 6 যে প্রশ্নগুলো আছে এইগুলো সমাধান করব। তো 1 নম্বর প্রশ্ন বলছিল কি একটি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? তো একটি পিন যেহেতু বলেছে তার মানে এটা সরাসরি যে নিয়মটা আছে সেটা প্রয়োগ করব। তো প্রবাবিলিটি এক্স সমান 1। তো আমরা এই যে অপেক্ষকটা দেখতে পাচ্ছি অপেক্ষকটা বসালাম, ঠিক আছে? বসানোর পরে যেখানে এক্স ছিল এক্স এর জায়গায় এক্স এর মানটা বসালাম। একবার করছি কিন্তু বারবার সূত্রটা প্রয়োগ করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমাদের একটু টাইম নষ্ট হবে, এই কারণে কিন্তু আমরা সূত্রটা একবার প্রয়োগ করছি। তো বসালাম, তো এই সূত্রে যেখানে আছে এক্স এর জায়গায় সব জায়গায় 1 বসাই দেবো, ঠিক আছে? এক্স এর জায়গায় 1 বসাই দিয়েছি, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো, দেখবা পারবা। এখন কি করবো, জাস্ট ক্যালকুলেশন করে দেবো। তো 4c1, তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 4 শিফট ভাগ 1 ইকুয়াল দিলেই 4 আসবে। ওকে, তারপর 0.2কে যদি পাওয়ার 1 করি তাহলে 0.2 আসবে। তারপর 0.8 পাওয়ার যদি 3 করি, অর্থাৎ 4 থেকে যদি 1 বাদ দিই কত থেকে 3, তাহলে 0.8 পাওয়ার হচ্ছে 3, তো 0.512 আসবে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করে এটা ক্যালকুলেশন করে দেবা। হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর আসি, 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? তো এটা হচ্ছে সরাসরি নিয়মে আসবে। তো প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু, তো একই সূত্র, এই যে একই অপেক্ষক আমরা এখানে লিখবো, লেখার পরে জাস্ট যেখানে এক্স আছে সেখানে 2 বসাই দেবো, দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে দেবো, দেওয়ার পরে এই যে এই মানটা পাবো। ওকে, এবার আসি 3 নম্বর প্রশ্নে, বড় জোর 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? তো বড় জোরের কথা যখনই আমাদের মাথায় আসে তখন কি হয়, বড় জোর অর্থাৎ 0 থেকে শুরু হবে এবং 2 পর্যন্তই যেতে হবে। তো বড় জোরের সূত্র হচ্ছে এই যে এটা, প্রবাবিলিটি এক্স লেস দ্যান আর ইকুয়াল টু, অর্থাৎ এক্স এর মান ছোটো হবে আর 2টা বড় হবে। তো আমরা সেখান থেকে শুরু করা হচ্ছে প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0, 0 থেকে শুরু করবো, প্লাস প্রবাবিলিটি 1, প্রবাবিলিটি 2, ঠিক আছে? যেহেতু 2 পর্যন্ত বলেছে, যদি 3 4
বা 5 পর্যন্ত বলতো, সেক্ষেত্রে আমরা 3 4 5 পর্যন্ত যেতাম। ওকে, আর আমাদের সমাধান অপেক্ষকের সূত্রটা কি? সমাধান অপেক্ষক হচ্ছে এই সূত্র, ঠিক আছে। তারপর প্লাস চিহ্ন দেবো, যেহেতু মাঝে প্লাস, প্লাস চিহ্ন দেবো, তারপর আবার প্লাস, তারপরে অপেক্ষকটা বসাবো। বসানোর পর প্রথমে আমরা বিবেচনা করছি কি x1 0, তো এই অপেক্ষকে যেখানে যেখানে x আছে সেখানে 0 বসাবো। তারপরে x1 1 বিবেচনা করেছি, তো এখানে যেখানে যেখানে আমাদের x আছে সেখানে 1 বসাবো। তারপর সেখানে কি বিবেচনা করছি 2x, তো এই অপেক্ষকে যেখানে যেখানে হচ্ছে আমাদের x আছে সেখানে 2 দিব, দেওয়ার পরে ক্যালকুলেশন করে দেবো। মোটামুটি ক্যালকুলেশন সবগুলো একই নিয়ম, জাস্ট শুধু আমাদের এই সূত্রটা প্রয়োগ করাই মূল, ঠিক আছে। এটা কখনোই ভুল হওয়া যাবে না। এটা যদি ভুল হয় তার মানে সম্পূর্ণ অঙ্কটাই ভুল। এটা ঠিক রাখবা, তাহলে দেখবে যে ক্যালকুলেশন এমনিতেই হয়ে গেছে। তারপর কমপক্ষে 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? তো কমপক্ষে 2টি পিন, তার মানে আমাদের মনে আসছে কমপক্ষে যখন বলে তখন হচ্ছে px গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, অর্থাৎ x এর মানটা তখন বড় হয়ে যায়, 2টা ছোট হয়ে যায়। আর তার সূত্র হচ্ছে 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, শূন্য থেকে শুরু হবে, x ইকুয়াল 0 প্লাস x ইকুয়াল 1, অর্থাৎ 2 বলেছে না, 2 পর্যন্ত যাব না, 2 এর নিচে যেটা আছে সেটা সেখানেই থাকবো। তো 2 এর নিচে কত হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1। ওকে, তো এখন 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, সম্ভাবনা অপেক্ষকের যে মানটা আছে এখানে বসাবো, ঠিক আছে, যে অপেক্ষকটা আছে এখানে বসাবো, প্লাস তারপর আবার অপেক্ষকটা বসলাম। তো এখানে একবার x1 0 বিবেচনা করছি, x1 1, তো জাস্ট একবার যেখানে x আছে 0 নিলাম, নেওয়ার পরে যেখানে হচ্ছে x আছে আবার 1 নিলাম, নেওয়ার পরে ক্যালকুলেশন করে দেবো, দেওয়ার পরে এই যে 0.1808 পাবো। তারপরে 5 নম্বরটা দেখো, সব কয়টি পিন ভালো হওয়ার সম্ভাবনা অথবা কোনো খারাপ পিন থাকবে না। সেক্ষেত্রে আমরা লিখব কি, সব কয়টি পিন ভালো হওয়ার সম্ভাবনা অথবা কোনো খারাপ পিন থাকবে না। এই দুইটা প্রশ্নের ভিতরে একটু ভাষাগত পরিবর্তন, সেটা 6 নম্বর প্রশ্নটা দেখো, সব কয়টি পিন ভালো না হওয়ার সম্ভাবনা, সব কয়টা পিন ভালো না হওয়ার সম্ভাবনা। আর এখানে দেখছো সব কয়টি পিন ভালো হওয়ার সম্ভাবনা, তো সব কয়টা পিন যখন ভালো হওয়ার সম্ভাবনা অথবা কোনো খারাপ পিন থাকবে না, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে প্রবাবিলিটি x ইকুয়াল 0। এখন এই যে অপেক্ষকটা লিখলাম, সম্ভাবনা অপেক্ষকটা লিখলাম, লেখার পর জাস্ট যেখানে x আছে x এর জায়গায় 0 বসায় ক্যালকুলেশন করে দেব। ওকে, তারপর হচ্ছে সব কয়টি পিন ভালো না হওয়ার সম্ভাবনা, সব কয়টা পিন ভালো না হওয়ার সম্ভাবনা অর্থাৎ খারাপ হবে, সেক্ষেত্রে প্রবাবিলিটি x4, যেহেতু 4টা ছিল আমাদের, n সমান কত 4 ছিল, তো সেক্ষেত্রে প্রবাবিলিটি x সমান 4। প্রশ্নটা আরেকবার দেখে আসি, n সমান কত ছিল 4 ছিল না, মোট কয়টা ছিল 4টাই তো ছিল। একটি মেশিনে উৎপাদিত পিনের 20% খারাপ 4টি পিনের মধ্যে, 4টা পিনের মধ্যে, যদি 5টা পিন বলতো 5টা লিখতাম, যদি 6টা বলতো 6টা লিখতাম। ওকে, তাহলে আমরা লিখবো কি, যে সবকটি পিন ভালো না হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি x ইকুয়াল 4। তো এখন সম্ভাবনার যে অপেক্ষকটা আছে বসাবো, বসানোর পর জাস্ট x এর জায়গায় 4 মানটা বসে ক্যালকুলেশন করে দেবো। এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এটা কি বোঝাতে পারছি? একটু কমেন্টে লেখো। 7 নম্বরটা দেখো, একটি মেশিনের উৎপাদিত বল্টুর, এখানে একটু ফন্ট জনিত সমস্যা হয়েছে, ফন্টটা একটু ভেঙে গেছে, তো বল্টুর, একটি মেশিনের উৎপাদিত বল্টুর 20% খারাপ, 4টি বল্টু দৈবভাবে নিলে সম্ভাবনা নির্ণয় করো। পূর্বের অঙ্ক এই অঙ্ক একই, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। একটি বল্টু খারাপ, বেশির পক্ষে বা বড় যে 2টি বল্টু খারাপ। এনইউ 2005 সালে এই প্রশ্নটা আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় 2005 সালে আসছিল। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা n সমান 4, বল্টু খারাপ হওয়ার সফলতা p ইকুয়াল 20%, তাহলে 0.2। বল্টু খারাপ হওয়ার বিফলতা q সমান 1 মাইনাস p, তো p এর মান 0.2 সমান 0.8। পূর্বেরটা এটা একই, কোনো পার্থক্য নেই। তো আমরা যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, এই যে অপেক্ষকটা বসালাম, বসানোর পরে n p q এর মানটা বসলাম, তাহলে সম্ভাবনা অপেক্ষক পেলাম হচ্ছে এটা। 1 নম্বর প্রশ্ন আসি, একটি বল্টু খারাপ হওয়ার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি x ইকুয়াল 1, তো সম্ভাবনা অপেক্ষক বসালাম, যেখানে x আছে x এর জায়গায় 1টা বসাই দিব, হয়ে গেল। ওকে, তারপর বেশির পক্ষে বা বড় জোর 2টি বল্টু খারাপ হওয়ার সম্ভাবনা, তো আমরা লিখতে পারি কি, প্রবাবিলিটি x লেস দ্যান আর ইকুয়াল টু, তো বেশির পক্ষে বা বড় জোর, তো 0 থেকে শুরু করবো 2 পর্যন্তই যাব, তো x ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি x ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি x ইকুয়াল 2। কারণ জাস্ট সম্ভাবনা অপেক্ষকটা বসাবো, বসানোর পরে x এর জায়গায় 0 বসাবো একবার, তারপর হচ্ছে আবার সম্ভাবনা অপেক্ষক বসালাম, x এর জায়গায় 1 বসাবো, অর্থাৎ আমরা যে মানটা বিবেচনা করছি সেই মানটাই বসাবো x এর জায়গায়, তারপর বসালাম, বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করে দেবো, হয়ে গেল উত্তর। 8 নম্বরটা দেখো,
একটি ঝুড়ির 60% আম ভালো, সেখান থেকে আধা ডজন বা 6টি আম নেওয়া হলে একটি ঝুড়ির 60% আম ভালো, সেখান থেকে আধা ডজন বা 6টি আম নেওয়া হলে একটি আম ভালো হওয়ার সম্ভাবনা কত? বড় জোর 2টি আম ভালো হওয়ার সম্ভাবনা কত? কোনো আম ভালো না হওয়ার সম্ভাবনা কত? এই ভাষাগুলোর দিকটা একটু বুঝতে হবে, ঠিক আছে? কারণ অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টটা এইরকম। ভাষাগত দিকে একটু বুঝতেই হবে, কারণ প্রত্যেকটা অধ্যায়ে এই ভাষাটাই ব্যবহার করা হবে। এমন কোনো অধ্যায় নেই যে এমন ভাষা নেই, ঠিক আছে? তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা N=6, আম ভালো হওয়ার সফলতা P = 60%, তো 60/100 = 0.6। আম ভালো হওয়ার বিফলতা Q = 1 - P, তো 1 - 0.6 0.4। তো আমরা জানি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক px, এই যে সমাধান অপেক্ষকটা বসালাম, সূত্র বসানোর পরে জাস্ট n, তারপর হচ্ছে p। তোমার ওখানে নেটের সমস্যা হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি এখানে ভালোই শুনতে পাচ্ছি আর একটা ডিভাইসে। হয়তোবা তোমার এখানে নেট সমস্যা আছে, তুমি রেকর্ড ক্লাসটা পরে একটু দেখে নিও কষ্ট করে। 6cx 0.6/x 0.4, 6 - x। ওকে, 1 নম্বর সমাধানে আসি। একটি আম ভালো হওয়ার সম্ভাবনা, এটা সরাসরি নিয়ম, px = 1। তো সমাধান অপেক্ষকটা বসলাম, বসানোর পরে যেখানে আছে x আছে, x এর জায়গায় 1টা বসাবো, বসানোর ক্যালকুলেশন কিন্তু সবগুলো এক। 2 নম্বর আসি, বড় জোর 2টি আম ভালো হওয়ার সম্ভাবনা, তো আমরা লিখতে পারি probability x <= 2। তো এই যে 0 1, x = 1 হচ্ছে x = 0 প্লাস x = 1 প্লাস x = 2, যেহেতু দুইটা বলেছে তো একই সূত্র, একই সব কিছু কিন্তু একই। তো বড় জোর কমপক্ষে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? কমপক্ষে নিয়ম হচ্ছে 1 মাইনাস, যদি কমপক্ষে দুইটা বলে তো 1 - 0, তারপরে 1, অর্থাৎ 2 পর্যন্ত যাব না। যখন বড় জোর বলবে তখন হচ্ছে সরাসরি হচ্ছে পি এক্স ইকুয়াল 0 থেকে শুরু করবে, এবং যতগুলো বলবে, যদি 3টা বলে 3 পর্যন্তই তোমাকে যেতে হবে, যদি 5 বলে 5 পর্যন্তই যেতে হবে। আর কমপক্ষে নিয়মে যদি 5টা বলে তাহলে 5টা পর্যন্ত যেতে পারবে না, 5-এর নিচে থাকতে হবে, অর্থাৎ 4 পর্যন্ত যেতে হবে। তো এখন জাস্ট শুধু মানগুলো বসাই দেবে, হয়ে গেল। তারপর 3 নম্বর দেখো, কোনো আম ভালো না হওয়ার সম্ভাবনা, কোনো আম ভালো না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখতে পারি probability x = 0। কোনো আম ভালো না হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তো অপেক্ষকটা লিখলাম, লেখার পর জাস্ট যেখানে x আছে, x এর জায়গায় 0 1টা বসাই দেবে, তারপর ক্যালকুলেশন করবে, এটা উত্তর। আচ্ছা, 9 নম্বরটা দেখো, আর দুইটা প্রশ্নের অঙ্কে হচ্ছে সমাধান করবো, তারপর হচ্ছে শেষ করবো। 9 আর 10, ধূমপান করার সম্ভাবনা 0.5 হলে 5 জনের মধ্যে অন্তত একজনের ধূমপানের সম্ভাবনা কত? ধূমপান করার সম্ভাবনা 0.5 হলে 5 জনের মধ্যে অন্তত একজনের ধূমপানের সম্ভাবনা কত? সমাধান দেওয়া আছে, নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা 5, কত দেওয়া আছে? 5 জন দেওয়া আছে না, 5। ধূমপান করার সফলতা P= 0.5 দেওয়াই আছে, তো এখান থেকে কিন্তু আমরা বিফলতা বের করতে পারবো। ধূমপান করার বিফলতা Q = 1 - P, তো 1 থেকে 0.5 বাদ দেবে, 0.5 থাকে, বিফলতা কত? 0.5। তো আমরা জানি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, যে একই সূত্র আমি প্রথমেই বলছিলাম, এই সূত্রটা প্রত্যেকটা অঙ্কে লাগবে দ্বিপদী বিন্যাস এর অঙ্ক করতে হলে। তো এখন জাস্ট হচ্ছে n এর জায়গায় 5 বসাবে, তারপর হচ্ছে p এর জায়গায় 0.5, q এর জায়গায় 0.5, আবার n এর জায়গায় 5 বসাই দিলে, তারপর অন্তত একজনের ধূমপানের সম্ভাবনা, অন্তত একজনের, সেক্ষেত্রে আমরা কমপক্ষে যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করবো। তো probability x > 1, তো 1 - 7 ব্র্যাকেট শুরু, probability x = 0। যেহেতু 1 বলেছে, সেক্ষেত্রে আমরা 1 পর্যন্ত যাবো না, 1 এর নিচে কি আছে? 0 আছে, 0 পর্যন্ত যাব। তো 1 - 7 ব্র্যাকেট শুরু, এই যে অপেক্ষকটা বসলাম, যেখানে x আছে, x এর জায়গায় কত বসাবো? 0 বসাবো, বসানোর পর ক্যালকুলেশন করে দেবো, এই যে এটা হচ্ছে আমাদের সমাধান। 10 নম্বরটা দেখো, একটি পরিবারে 4টি ছেলে মেয়ে থাকলে অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? একটি পরিবারে 4টি ছেলে মেয়ে থাকলে অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি ছেলে একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? সর্বোচ্চ 2টি ছেলে হওয়ার সম্ভাবনা কত? তো খুব সহজে বুঝতে পারছো, এটা যদি আমি নাও বলে দিই তারপরে তোমরা বুঝতে পারছো আসলে কিভাবে কি করতে হবে, প্রথম থেকে যদি ক্লাসগুলো করে থাকো। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা N=4, ছেলে মেয়ে হওয়ার সফলতা আছে 0.5, ছেলে মেয়ে হওয়ার বিফলতা আছে Q = 1 - P, ঠিক আছে? তো আমরা প্রশ্নটা আরেকবার দেখি, একটি পরিবারে 4টি ছেলে মেয়ে থাকলে অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? সর্বোচ্চ 2টি ছেলে হওয়ার সম্ভাবনা কত? তো এখানে আমাদের হচ্ছে সফলতার বা বিফলতার মান কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, একটু ওয়েট করো, এখানে হচ্ছে আমাদের সফলতা বা বিফলতার মানটা দেওয়া নেই, কিন্তু আমরা জানি কি নির্দিষ্টভাবে সফলতা হচ্ছে 50, বিফলতা হচ্ছে 50, ঠিক আছে? তো সফলতা এখানে হচ্ছে নমুনার আকার হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা N=4 দেওয়া আছে,
আর ছেলে মেয়ে হওয়ার সফলতা 0.5, এর কিন্তু মানটা যখন দেওয়া না থাকবে তখন কিন্তু তোমাদের নির্দিষ্ট এই মানটা ধরে নিতে হবে। এর সফলতা হচ্ছে হাফ বা 0.5। ওকে, এবার ছেলে মেয়ে হওয়ার বিফলতা কিউ সমান 1 - পি, তাহলে খুব সহজে লিখতে পারছো 1 - 0.5, পি এর মান তো 0.5। আচ্ছা, গেল। তো এই বিষয়ে যদি একজন হয়তো বা প্রশ্ন করতে চাইছিল যে পি সমান কেন 0.5 নিলাম, আমাদের প্রশ্নই তো নেই। ঠিক আছে, তবে প্রশ্ন করার আগে একটু বুঝতে হবে আসলে বিষয়টা কোন পর্যায়ে যেতে চলছে। যখনই সফলতার মান আমাদের প্রশ্নে না দেওয়া থাকবে তখনই কিন্তু এটা আমাদের নির্দিষ্ট ধরে নিতে হবে সফলতার সমান হচ্ছে হাফ বা 0.5, বিফলতার সমান হচ্ছে হাফ বা 0.5। এইভাবে কিন্তু আমাদের ধরে নিতে হবে। তো সফলতার সমান হচ্ছে আমরা 0.5টা ধরে দিলাম, তারপর হচ্ছে বিফলতার সমান কিউ সমান 1 - পি, যে সূত্রটা আছে সূত্রটা অনুযায়ী প্রয়োগ করলাম। তো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা বসালাম। হ্যাঁ, বসানোর পরে জাস্ট এই যে এন এর মান 4 আর পি এর মান 0.5 আর পি এর মান কিউ এর মান 0.5 বসালাম, হয়ে গেল। এবার আসি অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা। অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 1, তো 1 মাইনাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0। যেহেতু একটা বলছে তাহলে আমরা 1 পর্যন্ত যেতে পারছি না, 1-এর নিচে থাকবো। এখন 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই যে অপেক্ষকটা বসালাম, এই যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক বসালাম, বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করে দেব। ওকে, অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে হওয়ার সম্ভাবনা, অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে হওয়ার সম্ভাবনা। তো প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 1, তো 1 মাইনাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0। কারণ ছেলে এবং মেয়ে এই দুইটা মান কিন্তু আমরা আলাদা করেও বের করতে পারতাম। ঠিক আছে, অন্তত একটি ছেলে অর্থাৎ একটি ছেলে এইভাবে বের করে নিতাম, তারপর হচ্ছে আবার একটি মেয়ে বের করে নিতাম। ঠিক আছে, তো অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা এ তো আমরা বের করছি, একটা তো বের করছি। তার মানে এখন বুঝতে হবে প্রশ্নটা যেহেতু দুইটা একসাথে দিয়েছে, অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এইভাবে সমাধানটা করতে হবে। ঠিক আছে, তো প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0। এই 0 কি এই ছেলের ক্ষেত্রে হলো, ঠিক আছে, ছেলের ক্ষেত্রে। তারপর আবার প্লাস চিহ্ন দিব, দেওয়ার পরে আবার হচ্ছে মেয়ের ক্ষেত্রে আবার 0, কারণ একটি ছেলে একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত সেটা বলেছে। তো প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0 দিব। তারপরে জাস্ট আমরা যে অপেক্ষকটা আছে অপেক্ষকটা বসবো। তবে দেখতে পাচ্ছ যে একটা অঙ্ক একটু একটু হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে আর কি, আরও চেঞ্জ হবে। তবে এই চেঞ্জগুলো মাথায় রাখতে হবে, কখন কীভাবে চেঞ্জ হচ্ছে এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর প্লাস, তারপর আবার অপেক্ষকটা বসলাম, তো যেখানে এক্স আছে এক্সের জায়গায় সব জায়গায় 0 বসলাম। ঠিক আছে, 0 বসায় এটা ক্যালকুলেশন করে দিলাম, তারপরে 0.875। তারপর সর্বোচ্চ দুইটি ছেলে হওয়ার সম্ভাবনা কত, সর্বোচ্চ দুইটি ছেলে হওয়ার সম্ভাবনা কত এটা বের করতে বলছে। তো সেক্ষেত্রে প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়াল 2, তো প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 2। সর্বোচ্চ যেহেতু বলছে তাহলে আমাদের অবশ্যই 2 পর্যন্ত যেতেই হবে। তো সম্ভাবনা অপেক্ষক যেটা আছে সেটা বসাবো, তারপর আবার বসালাম, তারপর আবার বসালাম। বসানোর পরে কী করবো, জাস্ট এক্সের জায়গায় 0 বসাবো, এক্সের জায়গায় 1 বসাবো, এক্সের জায়গায় 2 বসাবো, হয়ে গেল। হয়ে গেল, এখন ক্যালকুলেশন করে দেবো। এই হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। তো মোটামুটি সবাই বুঝতে পারছো এখন কোথায় কি সমস্যা, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও। আর অবশ্যই অবশ্যই এইগুলো খাতায় প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ না প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু আয়ত্তে আসছে না। তবে একটা বিষয় তোমাদেরকে বলি, যদি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ করতে থাকো, একটার পরে একটা সমাধান করতে থাকো, তাহলে খুবই সহজ হবে তোমাদের কাছে অঙ্কগুলো। আর যদি মাঝে মধ্যে স্কিপ করে করতে থাকো, কিংবা 90%, 98, 99%, 98%, 95% ধরতে যাও, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়টা অঙ্ক হুবহু খুব কম আসে, একটু সংখ্যা চেঞ্জ থাকবে, একটু ভাষাগত চেঞ্জ থাকবে, কিন্তু নিয়ম চেঞ্জ থাকে না, নিয়ম কিন্তু একই থাকে। ঠিক আছে, একটু সংখ্যা চেঞ্জ থাকে, একটু ভাষাগত দিক চেঞ্জ থাকে, কিন্তু সেই ভাষাগত দিক ধরা যায় যখন এই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ যে পারবে, সে কিন্তু খুব সহজে ভাষাগত দিকগুলো ধরতে পারবে। তো একটু জানাও যে আসলে এগুলো বুঝতে পারছো কিনা। না না, দ্বিপদী বিন্যাস উল্লেখ থাকবে না, তোমাকে এই যে ধরে নিতে হবে, এই যে এইটা দিকে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসে করবে কি করবে না, সেটা হচ্ছে এইটা। এই যে একটি পরিবারে 4টি ছেলে মেয়ে থাকলে, একটি পরিবারে 4টি ছেলে, অর্থাৎ এখন এন এর মান এখানে কি আছে 4টি, আমরা জানি কি এন এর মান হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত হলেই সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের নিয়মে হবে। যখন এই বিষয়টা ক্লিয়ার হবে কখন, যখন তুমি হচ্ছে পৈশ বিন্যাস করবে না, তখন কিন্তু এই বিষয়টা দ্বিপদী বিন্যাস এবং পৈশ বিন্যাসের মধ্যে পার্থক্যটা দেখতে পারবে। তবে এই কথাটা মনে রাখবে যে এন এর মান যখন হচ্ছে 1 থেকে 30-এর মধ্যে থাকবে, তখন সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের নিয়মে করতে হবে। এটা কোনো উল্লেখ থাকবে না যে এটা দ্বিপদী বিন্যাসের নিয়মে করো, এটা হচ্ছে পৈশ বিন্যাসের নিয়মে করো। জাস্ট তোমাকে মনে করতে হবে যে আমাদের এন এর মান কত দেওয়া আছে। ঠিক আছে, এন এর মান কত দেওয়া আছে, এইটা দিকে তোমাকে কোন নিয়মে করতে হবে সেটা
দেখতে হবে। তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাকবে, তবে সবসময় একটা কথাই বলে থাকি যে অঙ্কগুলো যদি খাতায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কখনোই সম্ভব না। এখন থেকে যদি একটু একটু করে প্র্যাকটিস করতে থাকো তাহলে খুব সহজেই মানে চাপ মুক্তভাবে শেষ করতে পারবা। ঠিক আছে, আমার তো ক্লাস নিতে বেশি সময় লাগে না। দেখো, 1 ঘন্টার মধ্যে আমি 10টা প্রশ্নের সমাধান করে দিলাম। 10টা প্রশ্ন কিন্তু খুব ছোট না, আবার খুব বড় এমনও না। তবে থার্ড ইয়ারের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কের এই সেম অবস্থা হবে, মানে এতটুকু পরিমাণ হবে। তো সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে যে 10টা সমাধান করে দিলাম, একদম প্র্যাকটিক্যালি প্রত্যেকটা প্রশ্নে বোঝাই দিলাম, এটা কিন্তু যদি আমি হোয়াইট বোর্ডে দেখাতাম, একটা প্রশ্ন দিয়ে নাড়াচাড়া করতাম 40 থেকে 45 মিনিট কেটে যেত। আর সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো না, লাইনটাই ঠিক করতে পারছো না কোন লাইন থেকে কোথায় নিব। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক সুবিধা পাচ্ছ, কিন্তু সেই সুবিধা যদি বুঝতে না পারো আর যদি প্র্যাকটিস না করো তাহলে তো সেটা তো বলে কোনো লাভ হবে না, বলে কোনো লাভ হবে না। তো সবসময় একটা কথাই বলবো যে বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবা আয়ত্ত চলে আসবে। তো একবার করে যখন আমরা শেষ করতে পারবো তখন পুনরায় যখন হচ্ছে রিভিশন করবা, তখন দেখবে অটোমেটিক তোমার মাথায় সেটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।